জি24 ঘন্টায় জ্যাক অলিওয়াল স্টুডিও থেকে আমি শুভ্র আছি। শুরু করছি ভোটের ভবিষ্যৎ। আর ভোটের ভবিষ্যৎ যে বেশ গরম গরম, তা আজকে তৃণমূল নেত্রীর যে বক্তব্য কিছুক্ষণ আগে চলছিল, কিছুক্ষণ আগে শোনাচ্ছিলাম টানা, তাতে কিন্তু স্পষ্ট তিনি একেবারে গোটা বিষয়টাকে দিল্লি নিয়ে যেতে চাইছেন, নির্বাচন কমিশনের দপ্তর পর্যন্ত নিয়ে যেতে চাইছেন। তার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও আজকে পথে নেমেছিলেন এবং তিনি আজকে এই যে আইপ্যাকের ওপর ইডি হানা, তা নিয়ে সুর আরও চড়া করলেন এবং তিনি বললেন যেহেতু আইপ্যাক তৃণমূলের হয়ে কাজ করে, সেই কারণেই এই ধরনের অভিযান রাজনৈতিক প্রতিহিংসার এবং চ্যালেঞ্জ ছুড়লেন এই নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিকে। কি বললেন শুনব। তৃণমূলের জন্য একটা সংস্থা কাজ করে, এই ভোটার লিস্টে তৃণমূলের জন্য অ্যাপ তৈরি করেছে যাতে মানুষের অসুবিধা না হয়। দিদির দুধ বলে আমাদের একটা অ্যাপ তৈরি করেছে, আইপ্যাক বলে একটা সংস্থা আছে। কেন এসআইআর তৃণমূলের হয়ে কাজ করছে? কেন গরিব মানুষের সাহায্য সহযোগিতায় অংশগ্রহণ করছে? কালকে ইডি পাঠিয়ে রেড করিয়েছে। আরে তোমাদের কাছে সব আছে ভাই, মানুষ নেই। আর তৃণমূলের কাছে কিচ্ছু নয়, মানুষ আছে। তখন খেলা হবে 10-0 বলে ভোটার থাকবে। বিজেপির কাছে সব আছে, মানুষ নেই এবং একই সঙ্গে গোটা বিষয়টাকে এসআইআর এবং নির্বাচন কমিশনকেও জুড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার এক্সটেন্ডেড ভার্সন আমরা দেখলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়, যেখানে তিনি গোটা বিষয়টা দিল্লিতে আন্দোলন নিয়ে যাবেন এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়াবেন, এমনটাই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী তিনিও সাফ করে দিলেন। ফলে খুব একইভাবে গোটা বিষয়টা নিয়ে তৃণমূল কংগ্রেস যে একটা রাজনৈতিক অস্ত্র পেয়ে গেল গোটা বিষয়, তা কিন্তু একেবারেই স্পষ্ট হয়ে যাচ্ছে। প্রদীপ চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে, রাজনৈতিক বিশ্লেষক। আমি সরাসরি প্রদীপবাবুর কাছে যাব। প্রদীপবাবু, নিঃসন্দেহে যে গোটা বিষয়টা বেনজির পরিস্থিতি তৈরি হলো, তারপরে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পথে নামলেন, আমি সোশ্যাল মিডিয়ায় বিজেপি কর্মী সমর্থকদের বেশ কিছু পোস্ট দেখছিলাম, সেখানেও তারা গোটা বিষয়টাকে উষ্মা প্রকাশ করে বলছেন একটা রাজনৈতিক হাতিয়ার তুলে দেওয়া হলো নাকি তৃণমূলের বিরুদ্ধে। বিশেষ করে আজকে আইনি জটিলতা আমরা দেখলাম, সেখানে জরুরি ভিত্তিতে শুনানি, সেটা পর্যন্ত হলো না। দেখুন না, আজকে যেটা উচিত ছিল সেটা হচ্ছে রাজ্যের যারা বিরোধী রাজনৈতিক দল তাদের পথে নামা উচিত ছিল। যে ইডি অভিযান, সেই ইডি অভিযান কতটা সাফল্য পাবে, কতটা তাড়াতাড়ি শেষ হবে এবং কি ইডি পেলো কালকের পরে, এগুলো যাতে করে মানুষের কাছে আরো তাড়াতাড়ি পৌঁছয়, বিরোধী রাজনৈতিক দলরা পথে নামলো না। তৃণমূল কংগ্রেস কিন্তু কালকের ঘটনার পরে অনেক ব্যাকফুটে ছিল, যে তারা মানে মুখ্যমন্ত্রী নিজে চলে এলো তাদের সবকিছু রক্ষা করতে, দলীয় সমস্ত তথ্য সবকিছু। এটা তো একটা মানে সত্যি দেখা যায় না। তো সেইখানে এই ব্যাকফুটে থাকা রাজনৈতিক দল কি করে এই এতটা অ্যাডভান্টেজ নিয়ে নেয় রাস্তার রাজনীতিতে, সেটা আমার মনে হয় বিরোধী রাজনৈতিক দলগুলোকে শিখতে হবে। যে ব্যাকফুটে থাকলেও কি করে একটা জায়গাকে নিজের করে নেওয়া যায়। দেখুন, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন নতুন কিছু নয়, লাগাতার আমরা শুনছি যে বিজেপির বিরুদ্ধে তিনি বলছেন যে সমস্ত এজেন্সি করছে, সবকিছু করছে। কিন্তু আমাদের যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের যে ইস্যুগুলো ছিল, যে হাতিয়ারগুলো নিয়ে রাজনৈতিক দল, বিরোধী রাজনৈতিক দলরা পথে নামতে পারত, গত 5 বছর ধরে আমরা দেখতে পাচ্ছি যে কিছুতেই তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক পরিপক্কতা, রাজনৈতিক কৌশলের কাছে কিছুতেই টিকতে পারছে না। আমি এই জায়গা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই এজেন্সি নিয়ে কি বক্তব্য, আজকে তিনিও সুর চড়িয়েছেন যেটা বলছিলাম, শোনাবো একবার, তারপরে আসছি। মমতা বন্দ্যোপাধ্যায় রাতারাতি তৈরি হয়নি। ভাবছে একদিকে ইসিকে লাগিয়ে, ইলেকশন কমিশনকে লাগিয়ে মানুষের ভোটাধিকার কেড়ে নেবো, আর আরেকদিকে ইডিকে লাগিয়ে বিরোধী দলের কণ্ঠরোধ করব। আরে তুমি ইডি লাগাও, তুমি সিবিআই লাগাও, তুমি কেন্দ্রীয় বাহিনী লাগাও, তুমি মিডিয়া লাগাও, তুমি বিচার ব্যবস্থা লাগাও, তুমি ইনকাম ট্যাক্স লাগাও, তুমি যত অর্থবল তোমার কাছে রয়েছে লাগাও। বাংলার মানুষ বিজেপির জল্লাদদের কাছে আর দিল্লির জমিদারদের কাছে মাথা নত করবে না।
দেখুন প্রদীপবাবু, আপনি যে প্রশ্নটা তুললেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তার উত্তর দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় একদিনে তৈরি হননি, ঠিক সেই জায়গা থেকে যেখানে বিরোধীরা ঠিক কি দুর্নীতি কি ফাইল নিয়ে এলেন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় মশকরা চলছে, কিন্তু রাজনীতির মাটিতে তা নিয়ে হইচইটা একেবারে সপ্তমে নিয়ে গেল তৃণমূল কংগ্রেস। দেখুন, এখানেই প্রশ্ন যে মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু একদিনে রাজনীতিবিদ হননি, এটা কি একটা হাস্যকর যুক্তি নয় যে তিনি তার 2026-এর প্রার্থী তালিকা বা কৌশল কিছু কাগজে লিখে রেখে সেটা রেখে আসবেন একটা অফিসে? এটা তো তার মস্তিষ্কে থাকে, সব সময় আমরা দেখেছি। আজকে 98 সাল, 2011 সাল, 11 সালে কোথায় আইপ্যাক ছিল, কোথায় হার্ড ডিস্ক ল্যাপটপ ছিল? সব তো তিনি নিজের মধ্য থেকে করেছেন। ফলে কালকে ইডি অফিস থেকে তিনি ঠিক কি এনেছেন সেটাও একটা রাজনৈতিক কৌশল বলেই আমার মনে হয়। তার কারণ ওনার যদি প্রার্থী তালিকা লিকও হতো, ওনাকে তো এখানে আমি দেখেছি যে তাহলে কি হতো, যে 294টা প্রার্থী তালিকায় তিনি যাকে প্রার্থী করছেন না তারা বিক্ষুব্ধ হতো। তা হুমায়ুন কবির তো বিক্ষুব্ধ হয়ে বেরিয়ে গেছেন, তাতে তো তৃণমূল কংগ্রেস মনে করেননি তাদের ক্ষতি হয়েছে। তো এই প্রার্থী তালিকা আছে বা কৌশল আছে, এগুলো আমার মনে হয় একেবারে পুরোটাই যে ইডির কয়লাজনিত মামলায় ইডি কি পেতে পারে, ইডি কি কতটা ব্যাকফুটে তৃণমূল কংগ্রেসকে ফেলতে পারে, তার আগে তৃণমূল কংগ্রেসের হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিলেন যে পুরো ইডির এই ব্যাপারটা কিভাবে বাঙালি আবেগ এবং এসআইআর, বাঙালি বিদ্বেষ কেন্দ্র, এই সবকিছুর সাথে মিলিয়ে তিনি কিন্তু একদম দিল্লির রাজপথ থেকে কলকাতার রাজপথ আজকে কিন্তু পুরো বাঙালি আবেগে শান দিয়ে অনেকটা অ্যাডভান্টেজে চলে গেলেন। এই জায়গা থেকে প্রদীপবাবু, আপনি যেরকম বলছেন যে সব একসাথে মিলে গেল এবং গোটা বিষয়টা নির্বাচন কমিশনের দোরগোড়ায় এসে পড়ে গেল, অভিষেক বন্দ্যোপাধ্যায় এর সঙ্গে জুড়ছেন নাগরিকত্বের প্রসঙ্গ, নিঃশর্ত নাগরিকত্বের দাবি নতুন করে অভিষেক বন্দ্যোপাধ্যায় তুললেন। কি বলেছেন শোনাই। সবাই এসছেন, সবাইকে 10টা লোককে বোঝানোর দায়িত্ব নিতে হবে যে একদিকে বিজেপি 11 বছর ক্ষমতায়, এই দেবো তাই দেবো বলেছিল না নিঃশর্ত নাগরিকত্বের কথা। আজকে আওয়াজ তুলতে হবে, হয় নিঃশর্ত নাগরিকত্ব নইলে মোদি গদি ছাড়ো। হয় নিঃশর্ত নাগরিকত্ব নইলে মোদি গদি ছাড়ো। হয় নিঃশর্ত নাগরিকত্ব নইলে অমিত শাহ গদি ছাড়ো। হয় নিঃশর্ত নাগরিকত্ব নইলে শান্তনু ঠাকুর দূর হটো। হয় নিঃশর্ত নাগরিকত্ব নইলে অসীম সরকার দূর হটো। দেখুন প্রদীপবাবু, এর আগে আমরা দেখলাম মতুয়ার নাগরিকত্ব নিয়ে টানাপোড়েন, সিএকে যখনই প্রামাণ্য নথি হিসেবে ধরা হলো সেটা অবভিয়াসলি আমরা ধরে নিতে পারি যে গেরুয়া শিবিরের একটা মাস্টার স্ট্রোক, কিন্তু পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিঃশর্ত নাগরিকত্বের কথা বলে সেই চালটাকেও মাত দেওয়ার তৈরি করলেন একেবারে মতুয়া করে দাঁড়িয়ে। না দেখুন, সব থেকে বড় কথা আমি মনে করি যে মতুয়াদের ব্যক্তিগত বা গোষ্ঠীগত সম্মান, যে তাদের যে একটা ডিগনিটি আছে, সেইটা তারা যে ভোট ব্যাংক নয়, এইটা কিন্তু আজকে পরিষ্কার করতে হবে। যদি একদিকে নিঃশর্ত নাগরিকত্ব বিজেপি না দেয়, আবার অন্যদিকে তাদের পাশে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস তাদের জন্য কি করেছে গত 11 বছরে আপনি বলতে হবে, তাহলে সেইখানে দাঁড়িয়ে আজকে তৃণমূল কংগ্রেসও কি ভোটের রাজনীতি করছে না মতুয়াদের নিয়ে? আজকে মতুয়াদের মধ্যে যে বিভাজন, সেই বিভাজন যে হয়েছে বিজেপি শিবির এবং তৃণমূল শিবির, আমরা দেখেছি এসআইআর এর পর্বে পুরো বিভক্ত, মতুয়ারা নিজেদের মধ্যে মারামারি করছে। তো ফলে এই যে একটা শান্ত ধর্মীয় গোষ্ঠীকে রাজনীতির মধ্যে নিয়ে আসা এবং রাজনীতি করা তাদেরকে নিয়ে, এটা তো সাধারণ মতুয়ারা কি করবে বলুন তো? তারা না নিঃশর্ত নাগরিকত্ব পাচ্ছে, না তারা স্বাধীনভাবে ভালোভাবে বাঁচতে পারছে। তাদেরকে আমার মনে হয় তৃণমূল কংগ্রেসও, যে তারা যাতে নিঃশর্ত নাগরিকত্ব পায়, সিএ ফর্ম তো তাদেরকে ফিল আপ করতেই বারণ করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। তাহলে নিঃশর্ত নাগরিকত্বের দাবি আজকে যারা তুলছেন, তারা সেই নিঃশর্ত নাগরিকত্বের দাবি নিয়ে পার্লামেন্টে কতটা সোচ্চার হয়েছে, কতবার প্রশ্ন করেছেন, সেটাও কিন্তু আজকে আমাদেরকে আলোচনায় আনতে হবে। একদমই তাই, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার মতুয়া সম্প্রদায়কে অপমান করা হচ্ছে কিভাবে তারও একটা খতিয়ান দেওয়ার চেষ্টা করেছেন। শুনুন।
সাংসদরা যাদের ভোটে নির্বাচিত সেই মতুয়া ভাইদের আজকে বলছে অবৈধ। বিজেপির সাংসদ শান্তনু ঠাকুর তিনি বলছেন যদি 1 লক্ষ মতুয়া নাম বাদ যায় যাবে। বিজেপির বিধায়ক বলছে যদি 5 লক্ষ মতুয়া নাম বাদ যায় যাবে। যাদের ভোটের কারণে কেউ সাংসদ হয়েছেন, কেউ বিধায়ক হয়েছেন, কেউ প্রধানমন্ত্রী হয়েছেন, লজ্জা লাগে না? সেই মানুষগুলোকে আজকে অপমান করছেন। প্রদীপবাবু, অর্থাৎ বেশ বেশ মোটা দাগের রাজনীতি ভোটের আগে, প্রত্যেকবার যেরকম হয় এবারও বেশ চড়া। একেবারেই তাই। এবং দেখুন, তৃণমূল কংগ্রেস সবটাই কিন্তু ভোটের আগে নিজেদের দিকে মানুষের সমর্থন বা মতুয়াদের সমর্থন নিয়ে আসার চেষ্টা করছে। আমরা যেমন সিএ এর সময় আসামে দেখেছিলাম যে হিন্দুদেরই বেশি অসুবিধায় পড়তে হয়েছে, এবারও এখানে তাই দেখা যাচ্ছে যে মতুয়াদেরই বেশিটা অসুবিধা। মতুয়াটা তো একটা কোর ভোট ব্যাংক বিজেপির, সেটা কিন্তু অবশ্যই যে ভেঙে গেছে এটা একেবারে পরিষ্কার 3-4 মাস আগে বিধানসভা নির্বাচনে। এবং সেই ভোটগুলো কতটা তৃণমূল কংগ্রেসের কাছে আসবে সেই জন্যই তৃণমূল কংগ্রেস, দেখুন একটা জিনিস পরিষ্কার, গতকাল ইডি অভিযানের পরে আমরা দেখেছিলাম প্রধানমন্ত্রী মোদী এসেছিলেন, যেতে পারেননি ওখানে আবহাওয়ার কারণে। কিন্তু আজকে এই যে তৃণমূল কংগ্রেস একদিকে যখন দিল্লিতে রাস্তায় নামছে, কালীঘাটের হাজরায় রাস্তায় নামছে, আবার ঠিক একই সময় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মতুয়াগড়ে পৌঁছে গেছেন। ফলে সবটা মিলিয়ে সব দিকের রাজনীতি সব জায়গায় কিন্তু তৃণমূল কংগ্রেস পৌঁছে যাচ্ছে, বিরোধীরা তাদের ধারে কাছে আসতে পারছে। এই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা প্রদীপবাবু আপনি বললেন, হাজরাতে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আজকে একেবারে চাচা ছোলা ভাষায় গোটা বিষয়টা নিয়ে তিনি তার অবস্থান স্পষ্ট করে দিয়েছেন। যতই তার বিরুদ্ধে বিরোধীরা সুর চড়ানো শুরু করুক না কেন, তিনি বলছেন তিনি যা করেছেন বেশ করেছেন। প্রতিহিংসার রাজনীতি যা রয়েছে সেই প্রতিহিংসার রাজনীতির পাল্টা তিনি দিয়েছেন, যা রাজধানী পর্যন্ত তিনি নিয়ে যাবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কি বক্তব্য আজকে এই হাজরা, মানে যাদবপুর থেকে হাজরা পর্যন্ত পদযাত্রা, তারপর বক্তব্য শুনবো। এসআইআর সেন্টারে সাধারণ মানুষকে ডেকে পাঠাচ্ছে, তার ডকুমেন্ট নিয়ে তাকে রিসিট দিচ্ছে না। 90 বছরের বৃদ্ধাকে ডেকে পাঠাচ্ছ, অন্তঃসত্ত্বা মাকে ডেকে পাঠাচ্ছ, আর 3 তলাতে ওঠাচ্ছ। লজ্জা করে না? কান কাটা, দোকান কাটার দল, জুমলা পার্টি, ঝামেলার পার্টি, হামলাকারী পার্টি, অত্যাচারী পার্টি, অনাচারী পার্টি, দুরাহারি পার্টি, দুরাচারী পার্টি, ব্যভিচারী পার্টি, স্বৈরাচারী পার্টি। এরকম পার্টি আমি দেখিনি। এটা পার্টি না দোপার্টি? পার্টি না দোপাটি প্রশ্ন তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং একই সঙ্গে বাঙালি অস্মিতা, বাংলার ওপরে হামলা, এটাকেও কিন্তু সামনে রাখছেন। বাংলার উপরে হামলা কেন? বাংলার উপরে হামলা একটাই উদ্দেশ্যে, ওরা জোর করে মহারাষ্ট্র দখল করেছে, ভোট চুরি করে নির্বাচন কমিশনকে দিয়ে। পরিষ্কার বলছি, নির্বাচন কমিশন আমাকে কি করবে? ঘেচু করবে। ঘেচু মানে কি খুঁজে নিন। প্রদীপবাবু, বিষয়টা খুব ইন্টারেস্টিং। এই জায়গা থেকে আবার জিতবে বাংলা যখন স্লোগান অভিষেক বন্দ্যোপাধ্যায় মিছিলগুলো করছেন, মানে কোথাও গিয়ে এই বাংলা ইকুয়ালস টু তৃণমূল কংগ্রেস বোঝানোর চেষ্টা চলছে। এবং আজকেও মমতা বন্দ্যোপাধ্যায় তাই বোঝালেন যে যাবতীয় যা কিছু হচ্ছে, এসআইআর, ইডি হানা, সব তৃণমূল কংগ্রেস নয়, গোটা বিষয়টা অ্যাজ ইফ বাংলার ওপর। না মানে বাঙালি অস্মিতাটা সেই গত বছরে আমরা যখন এই পরিযায়ী শ্রমিকদের ওপরে বাংলা ভাষা নিয়ে হামলা, তখন থেকেই তারা এই কাজ করেছে। এবং তারপরে প্রতিবাদ মঞ্চ ছিল, আর্মি ভেঙে দিয়েছে। আমরা দেখেছি বাঙালি অস্মিতাটা একেবারে সামনের সারিতে নিয়ে এসেছে রাজনীতিতে তৃণমূল কংগ্রেস। এবং আমার মনে হয় কোথাও গিয়ে বিজেপিকেও বুঝতে হবে যে হঠাৎ হয়তো প্লেটে করে তারা এই কতগুলো বিষয় তুলে দিল তৃণমূল কংগ্রেসের কাছে, যারা কিন্তু গত 5 বছরে দুর্নীতি বলুন, স্বাস্থ্যে পরিকাঠামোয় ঝামেলা, আইন শৃঙ্খলা, ধর্ষণ, এগুলো নিয়ে একেবারে কোণঠাসা ছিল। তো সেই জায়গায় অক্সিজেন দিয়ে দিয়েছে আমার মনে হয় এই এসআইআর, বাঙালি বিদ্বেষকে। দেখুন এইটা কি দরকার ছিল?
এখন কি খুব একটা আপনি দেখতে পাচ্ছেন পরিযায়ী শ্রমিকদের উপরে হামলা হচ্ছে, বাংলা ভাষা বলা, মাঝখানে এমন হলো এবং তার রেশ এখনো চলে যাচ্ছে, সোনালী বিবিকে পাঠিয়ে দেওয়া হলো। এইগুলো করে বিজেপি বা বিরোধী রাজনৈতিক দল হিসেবে বিজেপির তো একটা বড় জায়গা ছিল, সেটা কোথাও গিয়ে বিজেপি নিজেদের মধ্যে আমার মনে হয় সমন্বয়ের অভাবে, কেন্দ্র এবং রাজ্য বিজেপির মধ্যে সমন্বয়ের অভাবে তৃণমূল কংগ্রেস যে জায়গাটা একেবারে কোণঠাসা ছিল, অ্যান্টি ইনকামবেন্সি চরমে ছিল গত বছরের মাঝামাঝি অবধি, এই গত 7-8 মাস বা 1 বছরে তৃণমূল কংগ্রেস, এবং এখন তো পরিষ্কার বাঙালি আবেগে শান দিয়ে পুরো দেশের নজর ঘুরিয়ে দিচ্ছে তৃণমূল কংগ্রেস, যে কিভাবে তারাই যেন একমাত্র মানুষের হয়ে লড়ছে ইলেকশন কমিশন এবং ইডির বিরুদ্ধে। এবং অবশ্যই এই 26-এ নির্বাচনে যদি তৃণমূল কংগ্রেস আবার ক্ষমতায় আসতে পারে তখন সেই বিষয়টা আরো জোরালো তো হবেই। আর এই জায়গা থেকেই এসআইআর এর যাবতীয় গোলমালকে একেবারে খুঁটিনাটি তৃণমূল কংগ্রেস সামনে আনছে এবং জোর গলায় বলছে যে আপনারা পদত্যাগ করুন। যেখানে মুখ্যমন্ত্রীর পদত্যাগ বিরোধীরা দাবি করছেন, পাল্টা একেবারে খতিয়ান দিয়ে পাল্টা পদত্যাগের দাবি করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা ভাষায় কথা বললেই বলে দিচ্ছেন বাংলাদেশি। তো নিজেরা জিতে এসেছিলেন তো 24-এর লিস্টে, কি করে জিতলেন জিজ্ঞেস করুন। তাহলে আপনারা কেন পদত্যাগ করবেন না? মানুষের কৈফিয়ত চাইবার আগে কেন নিজেরা পদত্যাগ করবেন না? বলছে বাংলায় নাকি কথা মুখ্যমন্ত্রী বলছিলেন, সেটাও শোনাবো। এটা নিয়েও মুখ্যমন্ত্রী আবার নতুন করে সুর চড়িয়েছেন রোহিঙ্গা ইস্যুতে। বলছে বাংলায় নাকি রোহিঙ্গা ভক্তি একটাও খুঁজে পাইনি আজ পর্যন্ত। রোহিঙ্গাই যদি হয় তো আসামে কেন হলো না এসআইআর? বলুন আপনারা। বাংলাদেশের বর্ডার তো আসাম। রোহিঙ্গারা যায় কোথা থেকে? মায়ানমার থেকে, মণিপুর, নাগাল্যান্ড, আসাম এইসব হয়ে তারপরে তো বাংলায় ঢুকবে। মানে সাধারণ মানুষ তো এটাই করবে না, খুব মোটা দাগের এক্সপেকটেশন যে এই যে বিজেপি অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের কথা বলেছিল, সিম্পল এসআইআর হবে, 58 লক্ষ নাম বাদ, তাদের মধ্যে একেবারে ঠাড়ে ঠাড়ে দেখিয়ে দেওয়া, এই দেখো এত অনুপ্রবেশকারী, এরা ঢুকে বসেছিল, এদের আমরা খুঁজে বার করেছি, এই এত রোহিঙ্গা আমরা খুঁজে বার করেছি, সিম্পল। তাহলে এই ঝামেলা চুকে যেত না, সেটা তো তারা করতে পারেনি। এবং আমার মনে হয় এই যে ভবিষ্যৎবাণী, কখনো এসআইআর এর পরে কি হবে ভবিষ্যৎবাণী বিজেপিরা করেছিল যে আমরা এসআইআর হওয়া মানেই ভোটার বাদ যাবে এবং যারা অবৈধ ভোটার বাংলাদেশি যারা বাদ যাবে এবং বিজেপি জিতে যাবে। এবং এই যে তৃণমূল কংগ্রেস দেখুন এখন বলছে যে ইডি হামলা, এসআইআর যা হবে তৃণমূল কংগ্রেস জিতে যাবে। ফলে এই যে দুটো রাজনৈতিক দলের ভবিষ্যৎবাণী, আমি তো এই জায়গাটাতেই খুব অসুবিধায় যে ভোট নিয়ে ভবিষ্যৎবাণী, আমরা যারা অন্তত রাজনীতি বিজ্ঞান শিক্ষার সাথে জড়িত, ভবিষ্যৎবাণী করি না, করাটা উচিত নয়। কিন্তু এই যে দুটো পক্ষই তারা কোথাও গিয়ে একটা মনে হচ্ছে কিন্তু কনফিডেন্সের ওভার কনফিডেন্সে আছে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস। কিন্তু তৃণমূল কংগ্রেসের একটা অ্যাডভান্টেজ হচ্ছে তারা কিন্তু আগের বারও যখন বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে একটা হলেও সিট বেশি পাবো 2024-এর লোকসভা নির্বাচনে, তিনি কিন্তু সেটা পেয়েছিলেন। সেই দিক থেকে বিজেপির ভবিষ্যৎবাণী কিন্তু অনেক কমজোরি, যতবারই ডেট দিয়েছেন শুভেন্দু অধিকারী কিছুই করে দেখাতে পারেননি। ফলে সেই জায়গা থেকে মনে হচ্ছে যে ভবিষ্যৎবাণী যারা করে, যাদেরটা মিলে যাচ্ছে তাদের সঙ্গেই বোধহয় মাটির যোগাযোগ বা বুথ স্তরের সাংগঠনিক যোগাযোগ অনেকটা বেশি। ফলে সেই জন্য তৃণমূল কংগ্রেস তারা যে আজকে বলছে যে আমরা এই যতই হামলা তৃণমূল কংগ্রেস আবার আসবে বাংলায়, এইগুলো তারা বলতে পারছে তার কারণ তাদের সাংগঠনিক স্তর থেকে একদম কেন্দ্রীয় স্তর, রাজ্য স্তর প্রত্যেকটা খুব সুন্দর নিপুণ ভাবে জড়িয়ে আছে একে অপরের সঙ্গে। অনেক ধন্যবাদ প্রদীপবাবু আপনাকে। এবং আজকে তৃণমূল কংগ্রেস কি দিল্লি, কি কলকাতা, কি মতুয়াগড়ে পর যে একের পর এক রাজনৈতিক পাল্টা বোমা গেরুয়া শিবিরের দিকে ছুঁড়ল, সেই জায়গা থেকে পাল্টা কি অস্ত্র বিরোধী শিবিরের, নজর থাকবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।